বাবা, যেও না। বলার পর বাবা চলে গেল। নানা ভাই ছোট্ট করে কানের কাছে বলেছে, তোমার বাবা আবার বিয়ে করেছে, তোমার কাছে আর আসবে না। তোশিবের বয়স তখন সবে 5 কি 6। সেদিন মায়ের কান্না দেখে সেও কেঁদেছে। বাবা মায়ের কথা শুনেনি, তার কথাও না। তারপর থেকে প্রতি রাতেই মা কাঁদতো তাকে জড়িয়ে ধরে। সে কোনো প্রশ্ন করার সাহসও করে উঠতে পারতো না। মায়ের চোখের পানি দুহাত দিয়ে মুছিয়ে দিলে মা আরো বেশি করে কাঁদতো। তোশিবের মনে হতো সে মায়ের দুঃখ কোনোদিন কমাতে পারবে না। এই যে মা কাঁদছে, তা তো বাবার জন্য। বাবা তো কোনোদিন ফিরবে না, তাহলে মায়ের দুঃখ কি কোনোদিন কমবে না? মা সারা জীবন কেঁদে কেঁদে পার করবে? একদিন কৌতূহল বশত সে নানা ভাইয়ের কাছে জানতে চাইল, মায়ের দুঃখ কিভাবে কমবে? কি করলে মায়ের কান্না থামবে? বাবা ছাড়া কি মায়ের কষ্ট কমানো যায় না? নানা ভাই তার কথায় প্রচণ্ড হেসেছিলেন সেদিন। হয়তো ভাবছিলেন এইটুকুনই একটা ছেলে, মাকে নিয়ে কি চিন্তা। নানা ভাই তাকে বুঝিয়ে দিলেন, তোমার মায়ের কষ্ট কমবে তোমার বাবাকে বলতে পারলে। আল্লাহকে বলতে যাতে তোমার মা খুব তাড়াতাড়ি তোমার বাবাকে ভুলে যায়। তোশিব নানা ভাইয়ের সাথে মসজিদে নামাজ পড়তে গেলে রোজ মোনাজাতে বলতো, যাতে আল্লাহ মায়ের সব দুঃখ কমিয়ে দেয়, মা যাতে আর না কাঁদে, তার মা যেন সারাক্ষণ হাসে। তোশিবের দোয়া যেন উপরওয়ালা ফিরিয়ে দিতে পারেনি। মা তারপর থেকে একটু একটু করে স্বাভাবিক হতে লাগলো। আগের মতো কাঁদে না, কিন্তু বেশ গম্ভীর হয়ে গেল। অল্প কথা বলে, ঘর থেকে বেরোতে চায় না, মাথায় চিরুনি দেয় না, চোখের কোটরে কালের স্তূপ জমে পড়তে লাগলো, মুখ শুরু হতে লাগলো, কণ্ঠের হাড় ভেসে উঠতে লাগলো। তুষিব বুঝলো মা আগের মতো নেই। তুষিবের বড্ড ভয় হতে লাগলো। তার মায়ের কি অসুখ করেছে? সে মায়ের মুখের দিকে চেয়ে থাকলে মা তাকে আদরে আদরে ভরিয়ে দিয়ে বলে, বাবারা খুব খারাপ হয়, তাই আমার খোকার বাবাকে প্রয়োজন নেই। তৌসিফ কথাটা খুব গুরুত্ব দিয়ে শোনে। তারপর নানা ভাইয়ের কাছে গিয়ে সে কথা বলতেই নানা ভাই বলে, তোমার মাকে বলো আমার বাবার দরকার না হলেও বন্ধুর প্রয়োজন আছে। তৌসিফ জানতে চাইল, বন্ধু কেমন হয়? যেমন ধরো সে তোমার মায়ের আর তোমার সব দুঃখ কমিয়ে দেবে, সারাক্ষণ তোমাদের হাসাবে, সারাক্ষণ তোমাদের দেখভাল করবে, তোমাদের সাথে তোমাদের সাথে সাথে থাকবে, তোমাদের ভালোবাসবে। তৌসিফ হঠাৎই খুশি হয়ে গেল তা শুনে। প্রচণ্ড উত্তেজিত হয়ে জানতে চাইল, এমন বন্ধু কোথায় পাওয়া যায় নানা ভাই? নানা ভাই বললেন, আমি খুঁজে এনে দেবো ভাই, আমার কাছে ওরকম একটা বন্ধুর খোঁজ আছে, কিন্তু তোমার মাকে আমার ভয় করে তাই বলতে পারি না। তৌসিফ জানে নানা ভাই মাকে ভয় পায়। শুধু নানা ভাই নয়, বাড়ির ঝিরাও মাকে ভয় পায়। আগে পেত না। বাবা মাকে এই বাড়িতে রেখে যাওয়ার পর থেকে মা হুট করে পাল্টে গেল, আর সবাই মাকে ভয় পেতে শুরু করলো। তাই সে ভাবল সে নিজেই মাকে ওই বন্ধুর কথা জানাবে। কিন্তু তারও আজকাল মাকে ভয় করে। মনে হয় মা খুব কষ্ট পাবে তার কথায়। কি করে সে বলবে? মায়ের একটা চাকরিও হয়েছে, একটি বেসরকারি হাই স্কুলের ইংরেজি শিক্ষিকা হিসাবে। মা তাকে ওই স্কুলে নিয়ে গিয়েছিল। মাকে যারা ম্যাম বলে ডাকে, তারা সবাই তার সাথে সখ্যতা গড়ে তুলতে চেয়েছিল। কত আদর করেছে সবাই তাকে। ওই স্কুলে গেলে তার খুব ভালো লাগে। মায়ের মনও তখন ভালো থাকে। তুষিব ভাবল সে মাকে তখন কথাটা বলবে। একদিন স্কুল থেকে ফেরার পথে মা খুব হাসি খুশি ছিলেন। তাকে হাওয়াই মিঠাই কিনে দিয়েছিল। সে হাওয়াই মিঠাই খেতে খেতে মাকে বলল, তোমাকে একটা বন্ধু এনে দিলে তুমি আগের মতো হাসবে মা? তার কথাটায় মা কি কষ্ট পেল? হঠাৎ মায়ের ঝলমলে সুন্দর মুখশ্রী অন্ধকারে ছেয়ে গেল। এমনভাবে তার দিকে মা চেয়ে রইল যেন তিনি আকাশ থেকে পড়েছেন। সাথে মায়ের চোখ দুটো জল জল করে উঠল লোনা পানিতে। ধুমকে বলেছিল, কে বলেছে এসব ফালতু কথা? এসব মুখেও এনো না, খুব মারবো তুষিব। তুষিব মায়ের ধমকানি শুনে কেঁদে ফেলল প্রায়। মা তার সাথে আর কথা বলেনি, তার কান্নাও থামায়নি। বাড়িতে আসার পর তার সাথে একটা কথাও বলেনি। কিন্তু সে শুনেছে মা নানা ভাইয়ের সাথে খুব চেঁচামেচি করছিল। আর চেঁচামেচি শেষে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দু হাত দিয়ে মুখ ঢেকে খুব কাঁদছিল। তুষিব আর নানা ভাই দরজার এপাশে দাঁড়িয়ে মায়ের ফোপানোর শব্দ শুনতে পাচ্ছিল। নানা ভাই চোখের পানি মুছতে মুছতে বললেন, নিজের কথা না ভাবো, অন্তত বাচ্চাটার কথা ভাবো। ওর একটা ভবিষ্যৎ আছে, ওর একটা সুস্থ পরিবেশ দরকার। ও সারাক্ষণ বলে মা কষ্টে আছে, মায়ের কষ্ট কমিয়ে দাও, ওর কথা একটু ভাবো। মা দরজা খুলে চট করে তুষিবকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিল। আর ধমকে জিজ্ঞেস করলো, এসব বলেছো তুমি? সত্যি বলেছো?
আমি যথেষ্ট নই তোমার জন্য? আমি তোমার বন্ধু, আমি তোমার সব। মা ছাড়া কেউ বন্ধু হয় না খোকা। আর কখনো বন্ধুর কথা বলবে কাউকে? তোষিব ঘন ঘন মাথা নেড়ে মায়ের গাল মুছে দিতে দিতে কাঁদল। মাকে কথা দিল ঠিক, কিন্তু ওই বন্ধুর কথা মাথা থেকে সরেনি তার। সত্যিই কি অমন বন্ধু আছে যে মা আর তার সব কষ্ট দূর করে দিবে? মায়ের সাথে স্কুল যাওয়ার পথে একদিন হঠাৎ বাবার সাথে তাদের দেখা হয়ে গেল। তোষিব বাবা বলে চিৎকার দিয়ে ছুটে গেল বাবার কাছে। মা তাকে কত ডাকলো সে শুনল না। বাবাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে ফেললো সে। কান্নার ভাষায় যেন বোঝাতে চাইলো, আমি আর মা ভালো নেই, একটুও ভালো নেই। বাবা চুপ করেছিলেন। তারপর তার হাত ধরে মায়ের সামনে এসে দাঁড়ালেন। মাকে খুবই কঠোর ভাষায় কয়েকটা কথা বলে তার সাথে একবারও কথা না বলে সোজা চলে গেলেন। মা চুপ হয়ে বাবার চলে যাওয়া দেখছিল, আর কি যেন ভাবছিল। তোশিব বাবার পথযাত্রায় তাকিয়ে ভাবল, সে আর কখনোই বাবাকে দেখলে ছুটে যাবে না। বাবাকে তার খুব মনে পড়ে, কান্না পায়, বাবার পায় না। তবে কি মায়ের কথা সত্যি? বাবারা খুব খারাপ হয়? তার মায়ের নাম তাসমিয়া, তার বাবা ডাকতেন তাসনু বলে। মাকে জিজ্ঞেস করায় মা সেদিন হেসে বলেছিল, তোমার বাবা এটা ভালোবেসে ডাকে, যেমন তোমাকে ভালোবেসে সোনা ডাকে ঠিক তেমন। তোশিব অবাক হলো এটা ভেবে। বাবা সেদিন মাকে তাসনু বলে ডাকেনি, তাসনিয়া বলেই ডেকেছিল। তার মানে বাবা এখন মাকে ভালোবাসে না। মায়ের সাথে সে যখন স্কুলে যায় না, তখন বাড়ির কাজের ঝি শাপলা তার দেখাশোনা করে। শাপলা বলেছে তাকে যেন ছোট খালা আম্মা বলে ডাকে। তোশিব একদিন তাকে জিজ্ঞেস করলো, তোমার বাবুর আব্বু নেই? কেন, আছে তো। ও তোমাকে কি নামে ডাকে? শ্যাপলা কয়, মাঝে মধ্যে সাপলুও কয়। কেন বাপ? বাবা আগে মাকে তাসনু বলতো, এখন তাসনিয়া বলে ডাকে। শাপলা কপাল চাপড়ে বলল, দূর বেটা, তোর ওই বদমাস বাপের কথা ছাড়, সে তো আরেকটা বিয়া করছে, বেয়াদব লোক। এমন ফুটফুটে একটা বাচ্চা রেখে কেমনে যে মানুষ আবার সংসার পাতে আমরা বুঝে পাই না। তোশিব অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাবা বিয়ে করেছে কেন? কেন আবার? তোর মায়ের লগে ভালো নাই, তাই আরেক বেডি জুড়াইছে। বাবাও ভালো নেই? ওই রকম লম্পট বেটা কারোর সাথে ভালো থাকতে পারবো না। তুমি তোমার মায়েরে কও আরেকটা বিয়া করতে, সে কার একা থাকবো। বিয়ে করলে কি হয় খালাম্মা? বিয়ে হইলে তুমি একটা বাপ পাইবা, তোমার মা একটা বর পাইব, তখন ভালো থাকবা। ওই বেলা তো আর খারাপ হইব না, হক করলে খারাপ হয় না। বিয়ে হলে মা আগের মতো হাসবে? শাপলা মেঝে মুছতে মুছতে বলতে লাগলো, হয় হয়, খুব হাসবো, তুমিও হাসবা, তোমার নানাও হাসবো, তোমাকে হাসি দেখা আমিও হাসবো। তোশিব ভীষণ খুশি হয়েছিল তখন। আলতাফ উদ্দিনকে গিয়ে জানালো, নানা ভাই, মাকে বিয়ে দাও, তাহলে মা খুব হাসবে। নানাভাই খবরের পাতা পড়ছিলেন। মুখের উপর থেকে পাতা সরিয়ে চশমাটা ঠিক করে তাকে হাতের ইশারায় কাছে ডাকলেন। তোশিব গেল। উনি নাতিকে কোলে তুলে নিয়ে খবরের কাগজে একটা যোদ্ধার পোশাক পরিহিত মানুষের ছবি দেখিয়ে বলল, ও হবে তোমাদের বন্ধু, তোমার মা আর তোমার বন্ধু। তোশিব ছবিটা মনোযোগ দিয়ে দেখল। সেটি নানা ভাইয়ের কাছ থেকে চেয়ে নিল। তারপর ঘরে গিয়ে বিছানায় শুয়ে বারংবার দেখল। অনেক পুরনো কাগজ, ছবির নিচে নামটা অনেক কঠিন। তারপরেও সে লেখাটা বানান করে পড়ল। নানা ভাই তাকে বারণ করে দিয়েছে, মাকে কিছু বলা যাবে না, মা খুব রাগ করবেন। তাই তোশিব মাকে কিচ্ছু বলেনি। বাড়িতে হঠাৎ মানুষের আসা যাওয়া বেড়ে যাওয়ায় তাসনিয়া কিছুটা আন্দাজ করতে পারল। শাপলার কাছ থেকে পুরো সত্যটা জানার পর সে অবাক হয়ে গেল বাবার কাণ্ড দেখে। উনি কি করে তার অমতে এত দূর গড়িয়ে গেলেন? কিছুতেই সে বিয়ের পিঁড়িতে বসবে না জানিয়ে দিল। বাবা কোন মুখে তাকে আবার একটা পুরুষ মানুষকে বিশ্বাস করতে বললেন? হেসে হেসে যে পুরুষ মানুষ তার বুকে ছুরি বসিয়েছে, সেই পুরুষ মানুষকে আবারও বিশ্বাস সে করতে পারবে না। সেদিন অনেক কথা কাটাকাটি হলো মা আর নানা ভাইয়ের মধ্যে। তোশিব শাপলা খালাম্মার হাতে খেয়ে চুপটি করে শুয়ে থেকেছিল। তাসনিয়া ঘরে এসে তাকে ঘুমোতে দেখল। বিছানায় বসে তাকে বুকে টেনে নিয়ে কপালে গালে ঘন ঘন চুমু খেল। তোশিব চোখ মেলতেই দেখতে পেল মা কাছে। তাকে চোখ খুলতে দেখে তাসমিয়া চোখ মুছে ফেলল, বলল, তোমার মা তোমাকে খুব ভালোবাসে।
যার কেউ বাঁচতে পারবে না। নানা ভাইয়ের কথা শুনবে না? তোশিব সুযোগ পেয়ে বলল, বন্ধুটা সুপারম্যান। সুপারম্যানরা কাউকে কষ্ট দেয় না মা। সুপারম্যানরা বাবার মতো হয় না। দেখবে সুপারম্যান তোমাকে তাসনু বলে ডাকবে না, তাসনিয়া বলেও ডাকবে না। তাসনিয়া তার কথা শুনল, তবে কানে নিল না। তাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার বাবা একসময় আমার কাছে সুপারম্যান ছিল, এখন আমি তাকে ঘৃণা করি। আলতাফ সাহেব হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়লেন। বাবাকে অসুস্থ হতে দেখে তাসনিয়া পুরোপুরি ভেঙে পড়ল। আলতাফ সাহেবকে দেখার জন্য তাসনিয়া মামা আর খালাম্মারা এলেন। আলতাফ সাহেব ওনার অসুস্থতার অজুহাতে তাসনিয়াকে বিয়ের প্রস্তাবে রাজি হতে বললেন। পেড়াপেড়ি দেখে তাসনিয়া বলল, আমাকে আবারও মারতে চাও বাবা? আমি আমার বাচ্চাটাকে নিয়ে শান্তিতে বাঁচতে চাই। আমার নিজের সুখের কোনো দরকার নেই বাবা। তুমি জানো কত মা সন্তানের মুখ চেয়ে একা একা লড়াই করছে। আমি আমার সন্তানের ভালোর জন্য এই বিয়েটা করতে পারবো না। আলতাফ সাহেব বললেন, তোর জন্য না, তোর সন্তানের ভালোর জন্য বিয়েটা কর। ও ওর সমবয়সী একটা বন্ধু পাবে, তুই একজনের মা হবি, সে তোর ছেলের বাবা হবে। শুধু ওর জন্য বিয়েটা কর। একটা মেয়ে তার একটা মা পাবে, আর একটা ছেলে তার বাবা পাবে। পর কখনো আপন হয় না বাবা। আমি শুধুই তুষিবের মা, আমি আর কারো মা হতে পারবো না। এ অসম্ভব। আমি তোকে বিয়েটা করতে পারবো না, জোরে জোরে করবো না। তুই শুধু একটিবার দেখা করার সাথে ও তোর মতোই এক হতভাগা। তাসনিয়া বাবার অনুরোধ ফেলতে পারল না। ফোনে সে মানুষটার সাথে সে কথা বলল। সবটা বুঝিয়ে বলার পর লোকটা বলল তিনি দেখা করতে চান। তাসনিয়া বিরক্ত হলেও রাজি হলো। লোকটা বুঝতে পেরেছে সে বিয়েটা করতে চায় না, তারপরেও দেখা করতে চাওয়ার বিষয়টা তার কাছে নিতান্তই বেকার লেগেছে। তারপরেও সে রাজি হলো। সেদিন মায়ের সাথে তুষিবও ছিল। মা যখন লোকটার জন্য অপেক্ষা করছিল তখন সেও অপেক্ষা করছিল ওই ছবির সুপারম্যানকে দেখার জন্য। কিন্তু সে খুব হতাশ হলো যখন দেখলো ছবির মতো পোশাক পরেন লোকটা, আর মুখটা খুব গম্ভীর, ঠিক মায়ের মতো। না, মায়ের চাইতেও কঠিন। আসা মাত্রই বুদ্ধিদীপ্ত ভ্রু দুটো নাচালো তার সাথে। তুষিব কথা বলতে চাইল, কিন্তু লোকটা নিজেই আগ্রহ দেখালো না। তুষিবের কথা বলতে ভয় করল। বন্ধু নিশ্চয়ই এমন হয় না। তাসনিয়া লোকটাকে এক পলক দেখে চোখ নামিয়ে নিয়ে তুষিবের দিকে তাকিয়ে ছেলের হাতটা নিজের মুঠোয় নিয়ে বলল, আমার হাতে সময় কম, যা বলার তাড়াতাড়ি বলুন। লোকটা তাসনিয়ার মুখোমুখি বসে সোজা কথায় চলে গেল। বলল, আমি সোজাসাপটা কথায় বিশ্বাস করি অ্যান্ড ভেরি কনসার্নড অ্যাবাউট টাইম, তাই বেশি সময় নেব না। আপনার বাবা বলেছেন আপনার ছেলের একজন বন্ধু দরকার, আমার সেটা আছে। আর আমার মেয়ের একজন মা আর বন্ধু দরকার, যেটা আপনার আছে। যেহেতু আমাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা আছে, সেহেতু আমরা দুজনেই চাইব না আরও একটা তিক্ত অভিজ্ঞতা হোক। সো আমরা একটা পরিমিত ডিস্টেন্স মেনটেন করে চললে বোধহয় সেই অভিজ্ঞতাটা আর হওয়ার চান্স থাকবে না। আমি বলছি না আপনি আমি স্বামী স্ত্রী হব না, আমরা অতটা ঘনিষ্ঠ সম্পর্কে যাব না যতদূর অবধি গেলে সম্পর্কে ফাটল ধরতে পারে। আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে, তাই আপনাকে আর বুঝিয়ে বলতে হচ্ছে না। আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের বেবিরা, যাতে তারা ভালো থাকে, সুস্থ একটা পরিবেশ পায়, হাসি খুশি আনন্দে থাকে। আপনাকে আমার ভীষণ দরকার মনে হলো, তাই আরও একবার ভেবে দেখতে বলছি। আজ উঠি। বলেই উনি উঠে পড়লেন। তুষিবের চুলগুলো পুনরায় নেড়ে দিয়ে বললেন, মাকে বুঝাও, হ্যাঁ, তোমার জন্য একটা বন্ধু অপেক্ষা করে আছে। তুষিব মাথা নেড়ে হাসতেই উনি পকেট থেকে চকলেট বের করে বাড়িয়ে দিলেন। তুষিব নিতেই উনি তার চুলগুলো আবারও এলোমেলো করে দিয়ে বলল, গুড বয়। তাসনিয়া দেখল লোকটা যেই গতিতে এসেছে সেভাবেই চলে গেল। বাবার মুখ থেকে শুনেছে তিনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা। স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর মেয়েকে নিয়ে ভীষণ বিপাকে পড়েছেন। পরিবার থেকে বিয়ে করার চাপ দিচ্ছে, কিন্তু তিনি চান ওনার মেয়ের জন্য একটা মা। আলতাফ সাহেব মেয়ের জবাব পাওয়ার আশায় ব্যাকুল হয়েছিলেন। কোনো সারা শব্দ না পেয়ে উনি হতাশ হয়ে পড়েছিলেন। ওনাকে চমকে দিয়ে এক সন্ধ্যায় তাসনিয়া বলল সে বিয়েটা করতে রাজি। তার মতামত শোনার অপেক্ষায় ছিলেন উনি। বিয়ের বন্দোবস্ত করতে দেরি হয়নি। ওই পক্ষের অনেক মানুষ সেদিন বাড়িতে এসেছিল। তুষিবও
সবাইকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। যারা এসেছে তারাও তুষিবকে দেখছে। তাকে সবাই ডাকছিল কিন্তু সে যায়নি। মায়ের ঘরেও তাকে যেতে দেওয়া হলো না। তুষিব লুকিয়ে লুকিয়ে দেখছিল সেই সুপারম্যানকে। ওনার গলা জড়িয়ে ধরে লেপ্টে আছে পুতুলের মতো একটি মেয়ে। কেমন গাল ফুলিয়ে অনবরত কেঁদে যাচ্ছে মেয়েটি। মায়ের ডাক পড়তেই তুষিব মায়ের কাছে চলে এলো। দেখলো মাকে কি সুন্দর লাগছে। মা তার দিকে হাত বাড়িয়ে দিতেই সে ঝাঁপিয়ে পড়ল মায়ের কোলে। ওই মেয়েটির মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল সে আচমকা। তাসনিয়াও কাঁদতে লাগলো। কবুল বলার আগ মুহূর্তে সে লোকটার নাম এবার স্পষ্ট শুনতে পেল, গুফরান সিদ্দিকী। নানা ভাইকে ছেড়ে যেতে তুষিবের খুব কষ্ট হচ্ছিল। মায়ের চাইতে সে বেশি কেঁদেছে নানা ভাইকে ছেড়ে যাওয়ার সময়। ওই পিচ্চি মেয়েটা তার দিকে পিট পিট করে তাকিয়েছিল আর বধূ বেশে মায়ের দিকে আঙুল তাক করে বারবার কি যেন জিজ্ঞেস করে মিটমিট করে হাসছিল। তুষিবের খুব রাগ হচ্ছিল তখন। নতুন বাড়িতে যখন তারা পা দিল তখন মেয়েটা তার মায়ের পাশ ঘেঁষে বসে রইল আর বারবার মায়ের মুখের দিকে তাকাচ্ছিল। তাসনিয়া তা খেয়াল করলো কিন্তু কিচ্ছু বলল না। বাড়ি ভর্তি অনেকগুলো মানুষ একে একে মিষ্টিমুখ করানোর পর একজন মধ্যবয়স্ক লোক তাকে মিষ্টিমুখ করিয়ে বলল, তোমাকে আমি ছোট বউ ডাকবো। আমি তোমার ভাসুর। তোমার যা কাল কোমর ভেঙেছে এই বিচ্ছুর সাথে ছুটতে গিয়ে, তাই নিচে আসতে পারছে না। মেয়েটা কিচিরমিচির করে উঠল তখনই বলল, আমার নতুন বন্ধুটাকে পচা কথা বলছো কেন? পেছনে যারা দাঁড়িয়েছিল সবাই একসাথে হেসে উঠল। তাসনিয়া সবাইকে এক এক করে দেখছিল। হঠাৎ সেই লোকটা এসে বলল, সবাই ভিড় কমাও, এই তোরা ছবি তোলা বন্ধ কর। আপনি আসুন, ঘর দেখিয়ে দেই। মিনি, তোমার বন্ধুর সাথে কথা বলো। মেয়েটা তুষিবের হাত ধরল, বলল, বন্ধু, তোমার মাকে মা ডাকতে দেবে? একজন জাদ্রেল সেনা কর্মকর্তার ঘর যেমনটা হওয়া উচিত ছিল মনে করেছিল, তার কিছুই দেখতে পেল না তাসনিয়া। ভারী অগোছালো, অবিন্যস্ত আসবাবপত্র, কাপড় চোপড় ছড়ানো ছেটানো, কয়েকটা চিপস আর চকলেটের প্যাকেট যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। যদিও বিয়ে বাড়িতে এরকম হওয়াটা স্বাভাবিক, কিন্তু বিয়ে বলে বাড়িতে মেহমান বেড়াতে এসেছে এই পার্থক্য ছাড়া অন্য কিছু সে দেখতে পায়নি। সেহেতু তার মনে হয়েছে ঘরটা আগে থেকেই এমন ছিল। আসবাবপত্রে ঠাসা ঘর, অথচ সাজানো গোছানো নেই। মিনির খেলনা, কাপড় চোপড়, জুতো, চুলের ক্লিপ, ফুল, চুড়ি সব সারা ঘর জুড়ে বিছানায় উপর, ওয়ার্ড্রবের ওপর। লোকটা কাজের ঝিয়ের উপর গরজাতে গরজাতে দরজার কাছে এসে দাঁড়ালো। তাসনিয়ার পেছনে দাঁড়িয়ে বলল, বিয়ে উপলক্ষে অনেক বাচ্চা কাচ্চা এসেছে, তাদের সাথে মিলে মিনি এসব করেছে। ঝি এসে গুছিয়ে দিচ্ছে। ওদের কখন বলেছি এই ঘরটা সাফ করে দিতে? যতক্ষণ গর্জে না বলি ততক্ষণ এরা কাজে হাত দেবে না। ফাঁকিবাজের দল। হ্যাংলা পাতলা একটা মেয়ে ভয়ে ভয়ে উকি দিল। সে মিনির ছোট ফুপো। কাজের ঝিকে ফিসফিস করে কি যেন বলতেই ঝি দরজার কাছে এসে দাঁড়িয়ে রইল। তাসনিয়া তা দেখে বলল, আমি গুছিয়ে নেব, সমস্যা নেই, বেশি সময় লাগবে না। লোকটা রুক্ষ গলায় বলল, তার দরকার নেই, আপনার কাজ সেটা নয়। লোকটা সবসময় মুখের উপর কথা বলে দেয়, এটা অপছন্দ তাসনিয়ার। অবশ্য তার পছন্দের মানুষের আবার তার কাজগুলো পছন্দ হতো না। শুধু কাজ নয়, আর 10টা বাঙালি মুসলিম ঘরের মেয়ের মতো তার চলাফেরা, আচার আচরণ, ব্যবহার ছিল। তুসিবের বাবা তা পছন্দ করতো না। ছোট থেকে যে শিক্ষায় তাসনিয়া বড় হয়েছে, সেই শিক্ষা সংস্কারের বাইরে গিয়ে সে তুসিবের বাবাকে ভালোবেসে সুখী হতে চেয়েছিল। অথচ তার এখন মনে হয় জীবনের সবচাইতে বড় ভুলটা সে তখন করেছে। বাহ্যিক সৌন্দর্য বিমোহিত হয়ে সেই মানুষটি তার সাথে গড় করলেও তার ভিতরটাকে চিনতে পারেনি, মনটাকে বুঝতে পারেনি, পুরোপুরি তাকে ভালোবেসে উঠতে পারেনি। অথচ সে সেই মানুষটির স্বভাব, অলসতা, ব্যবহার, দুষ্টুটি সব মানিয়ে নিয়ে গড় করতে চেয়েছিল। কিন্তু সব তো একার চাওয়ার উপর নির্ভর করে না। বেটার অপশন পেলে কেন এমন গড় কোনো লোকমুখ থেকে পালিয়ে বেড়ানো, তার চাহিদার সম্পূর্ণ বিপরীত মানুষটাকে নিয়ে বাকি জীবন কে পার করবে? তাসনিয়া প্রথমেই ভেবেছিল সে আবারও মানিয়ে নিবে, নিজেকে সেভাবে প্রস্তুত করবে, সংসারটা তো অন্তত টিকবে। কিন্তু যখন দেখলো তার জায়গাটা ইতিমধ্যে অন্য একজনের কাছে স্থানিত
তখন সে আর পিছু ফিরে তাকায়নি। কে যেন বলছে, জীবনটাকে কাঁদিয়ে বাসিয়ে দেওয়ার চাইতে হেসে উড়িয়ে দেওয়া ভালো। সে দ্বিতীয়টাকে বেছে নিয়েছে, কিন্তু এমন অপ্রত্যাশিতভাবে অন্যজনের সাথে জড়িয়ে পড়বে তা কে জানতো। বাচ্চাদের কথা বাদ দিয়ে দেখলে লেফটেন্যান্ট কর্নেল গুপরান সিদ্দিকী আর সে একই পথের পথিক। ডিভোর্সি কাউকে বিশ্বাস করার মতো কাজ তাকে করতে হবে, সে ঘৃণাক্ষরেও ভাবেনি। গুবরান সিদ্দিকী ঠক্কারি সিদ্ধান্ত নেওয়ার মতো মানুষ নন। তাহলে উনি কেন তা করতে গেলেন? ওনার স্ত্রীর মতো সেও তো সংসার ভাঙা একজন। তফাৎটা কি বাচ্চা তার কাছে আছে বলে? লোকটা অতিরিক্ত স্বেচ্ছাচারী, উদ্ধত এবং দেমাগী, সেটা অল্পতেই বুঝে গিয়েছিল সে। একজন সেনা কর্মকর্তারা এমনই হয় কিনা সে জানে না, তবে এতটাও জবরদস্ত মানুষ সে তা ভাবেনি। সকালে ঘুম খুব তাড়াতাড়ি ভেঙেছে তার। সবার সাথে ব্রেকফাস্ট শেষ করার পর হঠাৎই কান্নাকাটির শোরগোল শুনে সে দোতলার বারান্দায় দাঁড়িয়ে উকি দিতেই দেখল অক্ষর জ্ঞানহীন বুবা কাজের লোক দুটো কান ধরে এক পায়ের উপর ভর দিয়ে আরেক পা মাটির উপর তুলে দাঁড়িয়ে আছে। ভুল করে মাটিতে পা পড়লে তাদের উপর চটাত চটাত বেতের বাড়ি পড়ছে। আর করব না স্যার বলে বাচ্চাদের মতো কেঁদে যাচ্ছে তারা। তাসনিয়া অবাক হয়ে গেল। এমন করে কেউ মারতে পারে? কি আজব মানুষ। তুসিফ মিনির পাশে দাঁড়িয়ে কপাল বাস করে তাকেই দেখছে। মিনির কাছে হয়তো তা নতুন নয়, তাই সে হাসছে। তবে তুসিফ ভারী ভয় পেয়েছে তা দেখে। আর কখনো যদি আমি ওসব শুনি, জিভ কেটে সাম্বাকে খেতে দেব। লোকটা রুক্ষ গলায় বলল। তাসনিয়া প্রথমে বুঝতে পারেনি, পরে মিনির পাশে কুকুরটাকে দেখে বুঝতে পারলো জিভ কেটে কুকুরকে খেতে দিবে বলেছে। কি আশ্চর্য, এমন কথাও মানুষ বলতে পারে। আজ কড়া রোদ ওঠেনি। সমীরণে বারান্দায় লাগানো ঝুলন্ত গাছের লতাগুলো দুলে দুলে উঠছে। হিমেল বাতাসে মন জুড়িয়ে যাচ্ছে তার। বারান্দায় দাঁড়িয়ে থাকতে কেন যেন ভালো লাগছে। অনেকক্ষণ যাবৎ সে তুষিবের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, কিন্তু তুষিব এখনো অবাক হয়ে কাজের লোক দুটোকে দেখে যাচ্ছে। তাসনিয়ার হাসি পেল তার মুখখানা দেখে। সুপারম্যানকে নিশ্চয়ই সে এমনটা ভাবেনি। মিনির ছোট ফুপু ফিজা এসে দাঁড়ালো তখনই পাশে। তার বিয়ে হয়েছে 6 মাস, মেডিকেলে পড়ছে। ছোট ভাবি ডিভোর্স নিয়ে চলে যাওয়ার পরপরই ছোট ভাইয়া ভীষণ হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন মিনিকে নিয়ে। তাই তখন তার প্রেমের সম্পর্কটা মানাতে তাকে বেগ পেতে হয়নি। তবে আরিবের চাকরি হওয়ার আগ পর্যন্ত তাকে ওই বাড়িতে পাঠাবে না ভাইয়া। যদিও শ্বশুর বাড়িতে তার যাতায়াত আছে, আরিবও আসে মাঝে মধ্যে। ভাইয়াকে সে সংকোচ করে বিদায় কম আসতে চায় এই বাড়িতে। তাসনিয়ার সাথে বিয়ের আগে তার দেখা সাক্ষাৎ কথাবার্তা কিছুই হয়নি, এমনকি বিয়ের দিনও পরিচয় হয়নি। ভাইয়া বলেছে বাড়িতে এলে তখন পরিচয় হওয়া যাবে, অত বেশি ভাবসাবের দরকার নেই। কারণ মিনির মায়ের সাথেও তার অনেক ভাবসাব ছিল। তারা পূর্ব পরিচিত আত্মীয় ছিল, সেই হিসেবে অনেক মিশুক ছিল। কিন্তু এমন একটা দিন তাদের দেখতে হবে, এটা তারা কেউই কল্পনা করতে পারেনি। তাসনিয়াকে প্রথম দেখায় তার মনে হয়েছিল ভাইয়ার মতোই গম্ভীর সম্ভের, বোধহয় কথা টথা বলতে ভালোবাসে না। কিন্তু পরে তার ভুল ভেঙে গেল। তাসনিয়ারও তাকে অল্পতেই ভালো লেগে গেছে। সে পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান, মিনিকে অনেক ভালোবাসে। কিন্তু দুর্ভাগ্যবশত মিমিকে সেও সামলাতে পারে না যখন তার কান্নার তাল ওঠে। তার মতে মিনি অনেকটা তার মায়ের মতো জেদি, একগুঁয়ে স্বভাব পেয়েছে। মা সেদিন ভুল করে বলে ফেলায় মায়ের উপর বেশ চটে গিয়েছিল ছোট ভাইয়া। বলেছিল তার মেয়ে তার মতো হয়েছে, কোনো মহিলার মতো নয়। তাসনিয়াকে রতন আর বদিভাইয়ের দিকে আগ্রহ নিয়ে তাকাতে দেখে ফিজার মনে হলো ছোট ভাবি বোধহয় ভাবছে কেন এইভাবে তাদের শাস্তি দেওয়া হচ্ছে। তাসনিয়াকে সেটা বলতেই তাসনিয়া বলল, হ্যাঁ সেটাই ভাবছি। ফিজা বলল, ওরা সপ্তাহে 2-3 দিন এরকম মার খায়, তারপরেও শুধরায় না। মিনির সামনে একে অপরের সাথে ঝগড়া করে, মারামারি করে, তারপর যা নয় তাই বলে গালিগালাজ করে। মিনিও সেসব শুনে মুখে মুখে আওড়ায়। সেদিন তো বলেই ফেলেছিল বাবা যদি কাকা রতন কাকাকে বাইঞ্চোদ বলে ডেকেছে। ভাইয়া খাওয়ার টেবিলে ছেড়ে উঠে গিয়ে তাদের ডেকে এনে সারা বাড়ি দৌড়ে দৌড়ে পিটিয়েছিল, কিন্তু তারা তারপরেও শুধরাবে না। এই যে মার খাচ্ছে, দেখবে মার খাওয়ার পর
ঘণ্টাখানেকের মধ্যে আবারও দুজন ঝগড়া করবে। তাসনিয়া বলল, সাংঘাতিক। একটু সাবধানে থাকলেই তো হয়, এত মার খেতে হয় না। ওরা এমনই, জীবনেও শুধরাবে না। ওদের ঝগড়া কি নিয়ে? কাজ নিয়ে হয়। ভাইয়ের মতে ওরা দুজনেই ফাঁকিবাজ। তুমি নিচে চলো, মা ঘুম থেকে উঠে গেছে, তোমার সাথে দেখা করতে চাইলো। তাসনিয়া বলল। হ্যাঁ যাচ্ছি, চলো। তাসনিয়ার শাশুড়ি বহুদিন ধরে শয্যাশায়ী। মাথার যন্ত্রণায় দিনের বেশিরভাগ সময় ওনার বিছানায় কাটে। আগে একটু কম বেশি হাঁটাচলা করতে পারলেও এই কয়েক মাসে একেবারেই অক্ষম হয়ে পড়েছেন। মনের জোর হারিয়ে ফেললে শরীর আর কতক্ষণ? ছেলে মেয়ে শান্তিতে থাকলে মায়েরাও ভালো থাকে। ওনার কথাবার্তা অনেক মার্জিত রুচির পরিচয় বহন করে। বোঝাই যায় উনি শিক্ষিত মহিলা। তাসনিয়াকে বলল, ও ঢাকা সেনানিবাসে কিংবা বর্ডারে গেলে মিনিকে কেউ সামলে রাখতে পারে না। দিনের বেলা বদি আর রতনের সাথে খেলায় মেতে থাকলেও রাতের বেলা তো বাবা মাকে খোঁজে। অত ছোট বাচ্চাকে কে বুঝ দেবে? ওর কান্না শুনতে শুনতে আমি আরও অসুস্থ হয়ে গেলাম মনে হচ্ছে। এতদিন পরও বিয়ে করতে রাজি হবে, আবার সাথে সাথে বউ নিয়ে আসবে। তা আমি প্রথমে বিশ্বাসই করে উঠতে পারিনি। আমি যে কত শান্তি পেলাম বলে বোঝাতে পারবো না বৌমা। ও তোমার সম্পর্কে তেমন কিছুই বলেনি আমাদের। জানতে চাইলে বলল মিনির দেখভাল করবে, সেখানে তোমরা তার জীবন বৃত্তান্ত দিয়ে কী করবে? তোমাকে যেন ওসব ব্যাপারে কিছু জিজ্ঞেস না করি সেটাও বারণ করে দিল। তুমি না বলতে চাইলে কিছু বলো না, কিন্তু আমি কয়েকটা কথা তোমাকে বলি। ও ওর বাবার মতো হয়েছে। ওর বাবা তখনকার বাঙালি পুরুষ ছিলেন, মুক্তিযুদ্ধ করে কাছ থেকে মৃত্যু দেখে বেঁচে ফেরা মানুষ। মেজাজ ছিলেন বটে, কথাবার্তা চালচলন দেখে মানুষ বিচার করতেন। খাবার দাবারের ব্যাপারে অনেক বাছবিচার ছিল। বাড়ির মহিলারা উঁচু গলায় কথা বললে তা ওনার পছন্দ ছিল না কোনো কালেই। গোফরান ওর বাবার স্বভাব পেলেও অতটা কঠিন ছিল না। নারী স্বাধীনতার ব্যাপারেও যথেষ্ট সচেতন, কারণ ওর অনেক সহকর্মী আছে যারা নারী হয়েও দেশের অবদানে কাজ করে যাচ্ছে। দেখো বৌমা, স্বাধীনতার সুষ্ঠু ব্যবহার আর অপব্যবহারের মধ্যে পার্থক্য যারা বোঝে না তারা সস্তা ফেমিনিস্ট। আমি স্বাধীনতা পেলাম বলে আমার স্বামী সন্তান থাকতেও আমার উচ্চশিক্ষার কোথাও শুধু স্বামীকে সন্তুষ্ট করে যেতে হবে কথাটা না থাকায় আমি চাইলেই মধুবাসে যেতে পারি, মধুসূদা পান করে কলিগদের কাঁধে ঢলে ঢলে বাড়ি ফিরতে পারি। আর ওদিকে আমার স্বামী জীবন মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফিরে আমার সন্তানকে দোলনার একা একা কাঁদতে দেখবে। এটা কোন ধরনের নারী স্বাধীনতা তুমি বলতে পারো? গোফরানকে এটাই অনেক দিন বিশ্বাস করানো গেল না যে তোর বউ এইসব করেছে। যখন সে নিজেই সব প্রমাণ পেল তখন আসল ধাক্কাটা খেলো। ও তো সংসারে কুটকাচালে বিশ্বাস করতো না, তাই নিজের মাকে বিশ্বাস না করে বউয়ের কথা বিশ্বাস করত। হয়তো ইচ্ছে করেই সুযোগটা দিত যাতে ও শোধরায়। তোমার শ্বশুর প্রচণ্ড উদ্ধত রাজনীতিবিদ ছিলেন, তারপরও উনি আমাকে ব্ল্যাক স্কুলে পড়াতে যেতে নিষেধ করেননি কখনো, বরঞ্চ উনি আমাকে নিয়ে গর্ব করতেন। এই বলে আমি সমান তালে ঘরে বাইরে সামলাচ্ছি। মেয়েরা চাইলেই সমাজটাকে সুন্দর করতে পারে, আবার একটা মেয়েই একটা সমাজের ধ্বংসের কারণ হতে পারে। তোমার কাছে আমার এতটুকুই অনুরোধ, মিনির পাশাপাশি মিনির বাবার ভালো মন্দগুলো বুঝে নিও মা। তাসনিয়া মন দিয়ে কথাগুলো শুনল, তবে কিছু বলল না। তুসিবের দাদুও তাকে বুঝত, কিন্তু তিনি তুসিবের 5 বছর বয়সে মারা গেলেন। তুসিব তার দাদুকে অনেক ভালোবাসত। এখন সে আবারও একটা দাদু পেল। মাবিয়া বেগমের সাথে তুসিবের অল্পতেই খুব ভালো জমে গিয়েছে। সন্ধ্যায় আলতাফ সাহেব এলেন তাসমিয়ার মামা খালু ফুপু ফুপাদের নিয়ে। ফুপু জানালো, তোর বাবাকে আমি নিয়ে যাচ্ছে। একা একা ওই বাড়িতে কি করবে? আমার সাথে গেলে তোর ফুপার সাথে থাকবে। এখানে একা একা থাকতে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়বে। তুই ভালো থাক, তোর বাপকে নিয়ে চিন্তা করতে হবে না। তাসমিয়ার চিন্তা অনেকটা কমে এলো। অ্যাক্সিডেন্টের পর ভাইয়া চলে যাওয়ার পর মাও দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা গেল। আর তার বছর খানিকের মাথায় তার বিবাহ বিচ্ছেদ। কত ঝড় তুফান বয়ে গেল মানুষটার উপর দিয়ে। মানুষটার সুখের জন্য সে কিচ্ছু করতে পারেনি। তুসিব আর মিনির খুব ভাব জমেছে।
একসাথে খেলছে দুজনে। মিনির কাছে তার বাবা আর তুষিবের কাছে ওর মাই সেরা, এই ধরনের কথাবার্তা চলছিল দুজনের মধ্যে। ওর মাকে ও নেবে, ওর বাবাকে ও নেবে, এমন ভাগাভাগিও চলছিল। তাসনিয়া দূর থেকে দুজনকে দেখছিল। অনেকদিন পর তুষিবের চোখে মুখে সে খুশি দেখেছে। রতন আর বহি ওদের দুজনকে পিঠের উপর তুলে হামা করে দিচ্ছিল, আর তারা দুজন অট্ট হাসিতে ফেটে পড়ছিল। ঠিক তখনই ঝি ময়না এসে বলল, ছোট ভাবি, ছোট ভাইজান ডাকছেন, আমি বাবুদের নিয়ে আসছি, উনি ওদের বেরোচ্ছেন। তাসনিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ যাচ্ছি। সে ঘরে গেল রণপায়ে হেঁটে। দেখল গুফরান সিদ্দিকী ইউনিফর্ম পরে ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। তাসনিয়াকে দেখা মাত্রই সামরিক ইউনিফর্ম দুটি হাতে নিয়ে বলল, আমি বেরোচ্ছি, আমার ফিরতে রাত হবে। মিনিকে দেখে রাখবেন, আর আপনার যা যা প্রয়োজন তা ফিজাকে বলে দেবেন। আর কিছু আপাতত মনে পড়ছে না, পড়লে আপনাকে ফোনে জানিয়ে দেবেন। তাসনিয়া মাথা নাড়ল। সবটা বলেই বেরোতে যাচ্ছিল গুফরান সিদ্দিকী। মিনি ছুটে এসে ওনার পা আঁকড়ে ধরল বাবা ডেকে। তাকে কোলে তুলে গালে আদর করলেন উনি, তারপর নামিয়ে দিয়ে বললেন, দুষ্টুমি করবে না, একা একা বাইরে যাবে না। রতন আর বদি গালাগালি করলে তা নোট করে রাখবে। নোট কিভাবে রাখে মনে আছে তো? মিনি আঙুল দেখিয়ে বলল, 1 2 গুড বাই। টাটা বাবা। উনি দরজার বাইরে পা রাখতে যাবেন, ঠিক তখন সামনে তুষিব এসে দাঁড়ালো। মাথায় টুপিটি পরে তুষিবের দিকে তাকিয়ে ভ্রু দুটো নাচালেন তিনি। তুষিব হা করে চেয়ে রইল। এই তো সেই সুপারম্যান। উত্তেজিত হয়ে পড়ল সে, শুকনো ঢুক গিলল। সুপারম্যানের কাছে বন্দুক আছে নিশ্চয়ই। দুষ্টু লোকদের খুব মারে বুঝি, বাবার মতো দুষ্টু লোকদেরও মারে। তার ভাবনায় ছেদ ঘটিয়ে তার চুলগুলো কেটে দিয়ে সোজা চলে গেলেন উনি। তুষিব আজও কষ্ট পেল উনি কোনো কথা না বলায়। তারপর হঠাৎ কি মনে করে দৌড় দিল পিছু পিছু। মিনিও তার পিছু পিছু দৌড়ে গেল। তাসনিয়া বলল, কি করছো? পড়ে যাবো তো খোকন। কেউ কারো কথা শুনল না। তাসনিয়া বারান্দায় গিয়ে দাঁড়ালো। গুফরান সিদ্দিকী বাড়ি থেকে বেরিয়ে গাড়ির কাছাকাছি এসে দাঁড়াতেই তুষিব খপ করে ওনার আঙুল ধরে ফেলল। চোখ নামাতেই তুষিবকে দেখে উনি কপাল ভাঁজ করলেন। পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে এলোমেলো হয়ে থাকা চুলগুলো ঠিক করে দিতে দিতে বললেন, ফিরে এসে কথা হবে। তুষিব কি বুঝলো কে জানে, ভীষণ চমৎকার হাসল। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। ছোট্ট করে বলল, তুমি সুপারম্যান? আমার মায়ের দুঃখ কমিয়ে দেবে? গুফরান সিদ্দিকী তার কথা শুনে কি প্রতিক্রিয়া দেবে ভুলে গেল। হাঁটু ভেঙে খানিকটা নিচু হয়ে ফিস ফিস করে বলল, যদি তুমি জুবরান হও। তুষিব হেসে বলল, আমি জুবরান? ইয়েস। আমি জুবরান হলে তুমি মায়ের কষ্ট কমিয়ে দেবে? তোমার মা মহীয়সী নারী, তার কোনো কষ্ট নেই। তুষিব বলল, তোমার কষ্ট নেই? গুফরান সিদ্দিকী মাথা তুলে বারান্দায় পেঁয়াজি রঙের শাড়ি পরে দাঁড়িয়ে থাকা তাসনিয়ার দিকে তাকালো। তাসনিয়া তখন আকাশ দেখছিল, মুক্ত আকাশ। মিনিকে রাতের খাবার খাওয়াতে বেগ পেতে হয়, তখন তার কান্না শুরু হয়। প্রতি রাতে এটা নিয়ে অশান্তি লেগেই থাকতো বাড়িতে। গুফরান সিদ্দিকী ছাড়া তখন কেউ তাকে শান্ত করাতে পারতো না। এমন অনেকবার হয়েছে সে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। গুফরান সিদ্দিকী সেনানিবাস পোস্টিং যেহেতু বেশি দূরে নয়, তাই তিনি রাত করে ফিরে আসতে পারেন। আর তখন এসে তিনি মিনিকে জাগিয়ে তুলে ভাত খাওয়ান। মিনি তারপর আর ঘুমাতে চায় না। এদিকে গুফরান সিদ্দিকীর চোখে ঘুম চেপে বসে। তিনি ঘুমিয়ে গেলে মিনি আবারও কান্নাকাটি শুরু করে দেয়। এই যাবৎ এমনই হচ্ছিল, এখন তার ব্যতিক্রম। তুষিবকে খাওয়ানোর সময় মিনিও তাসনিয়ার হাতে খেয়ে নিল। মা ডাকার অনুমতি পাওয়ায় আজ তার আনন্দ দেখে কে। সেই খুশিতে তুষিবকে বলল, তুমি আমার বাবাকে বাবা ডেকো, কেমন? তুষিব বলল, না, বাবারা খারাপ হয়। তোমার বাবা আমার সুপারম্যান। সুপারম্যানরা বাবার মতো হয় না। মিনি কি বুঝেছিল কে জানে, গালে হাত দিয়ে খিলখিল করে হেসে বলল, আমার মাও খারাপ, কিন্তু তোমার মা খুব ভালো। তোমার বাবা খারাপ, কিন্তু আমার বাবা খুব ভালো। তাদের খাওয়াতে খাওয়াতে চুপচাপ তাদের কথা শুনছিল তাসনিয়া। মিনি জানতে চাইল,
এই মা, তুমি আমার বাবার বন্ধু হবে? আমার বাবা তোমার মতো ভালো। তাসনিয়া বলল। আমরা সবাই বন্ধু, এখন চুপচাপ খান। দুজনেই খেয়ে ঘুমিয়ে পড়ল। রাতে সবাইকে বেড়ে খাওয়ালো তাসনিয়া। তার ভাসুর মইনুল সিদ্দিকী বললেন, বুঝলে ছোট বউ, অশান্তি আর অশান্তির চোটে পেট পুড়ে খাওয়া দাওয়া ভুলে গেছি। আজ অনেক দিন পর মনের শান্তিতে খাচ্ছি। বাড়ির সবাই ভালো না থাকলে কি আর ভালো থাকা যায়? মেয়েটা সারাক্ষণ কাঁদে আর কাঁদে, কেউ থামাতে পারে না। দেখো আজ সারাদিন একটুও কাঁদেনি, কত শান্তি লাগছে। আজ পেট পুড়ে খেয়ে শান্তির ঘুম দিব। তাসনিয়া মৃদু হাসার চেষ্টা করল, বলল, বেশি করে খান। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি, একটাই তো জীবন। এই সংক্ষিপ্ত জীবনটাকে খেয়ে দিয়ে নেচে কুদে উপভোগ করা উচিত, কি বলো আপা? মিনির বড় ফুপুর বয়স হচ্ছে। হ্যাঁ ছোট তিনি বৌমা, বললেন, হাসি খুশি থাকবে সব সময়। নিজের ইচ্ছে অনিচ্ছের কথা গোফরানকে জানিয়ে দিবে। দুজনের মতের অমিল হলে ঠান্ডা মাথায় ভেবে চিনতে সিদ্ধান্ত নিবে। তুমি তো নাকি চাকরি বাকরি করো, ওর রাঙামাটি সেনাবাসে পোস্টিং হলে তখন কি করবে ভেবেছ? জি না। ভাবো, ওর সাথে কথা বলে সিদ্ধান্ত নাও। মঈন সাহেব বললেন, কথা বলো, বেশি বেশি করে কথা বলো। কথা বলা দরকার। একটা সম্পর্কে কথার উপর সব নির্ভর করে। ছেলে মেয়েগুলোকে নিয়ে ভালো থাকো, খুব সুখী হও, বাকি সব ভুলে যাও। ফিজা বলল, সব তো সমাধান হলো, এবার আমাকে ওই বাড়িতে পাঠিয়ে দাও। আবিরের ওখানে রেঁধে পেতে খেতে কষ্ট হয়। ওর মা বাবা সবাই ইন্ডিয়া চলে গিয়েছে। বড় বোন তার মাথায় চাটি মেরে বলল, মুখে কিছু আটকায় না? গোফরাম আসুক, ওকে সব বলবো, দাঁড়া। ফিজা মুখ গুমরা করে খেতে লাগলো। বড় ভাবি হাসলো তাদের কথা শুনে, বলল, বরের জন্য বেচারির মন পুড়ছে, বোঝা যাচ্ছে। মাকে বলবো ছোট্ট ভাইকে যেন বুঝিয়ে বলে, বিয়ে যখন হয়ে গেছে যাদের বউ তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া ভালো। কি খাওয়াবে পড়াবে ওসব ওদের ব্যাপার। ফিজা বলল, একদম ঠিক, তোমাকে চুমু খেতে ইচ্ছে করছে বড় ভাবি। মঈন সাহেব তার মাথায় চাটি মেরে বলল, তুই দেখছি মহাবেয়াদব। তাসনিয়ার খুব ভালো লাগলো পরিবারটাকে, বিশেষ করে তার ভাসুরকে। খুব অমায়িক মানুষ উনি। গুফরানের সাথে খাবে বলে কেউ তাকে খেয়ে নিতে বলেনি। এদিকে গুফরান যখন ফিরল তখন দেখতে পেল বই পড়তে পড়তে সোফায় হেলান দিয়ে প্রায় ঘুমিয়ে পড়েছে তাসনিয়া। এইসব তার পছন্দ নয়। টিপিক্যাল বাঙালি নারীদের অনেক স্বভাব তার পছন্দ নয়। কেন স্বামীর অপেক্ষায় তাদেরকে রাত জেগে বসে থাকতে হবে খাবার নিয়ে? আর তাসনিয়া তানজিম কেনই বা তার জন্য বসে থাকবে? এমন তো কথা ছিল না। তার শুধু মিমির প্রতি যত্নবান হওয়ার কথা। তাই সে তাসনিয়াকে না বলে বাড়ির সবাইকে এই কথা বলে দিল, যাতে সবাই ওনাকে নিয়ে রাতের খাবারটা খায়। সেনানিবাস থেকে ফিরে সে নিজেই বেড়ে খেতে পারবে। তাছাড়া তাদের কোনো অপারেশন পড়লে দুর্গম প্রান্তে তাদের নিজেদেরকেই রেঁধে খেতে হয়। বিষয়টা বুঝতে পেরে তাসনিয়া নিজেও খুশি হলো। একটা বৈবাহিক সম্পর্ক ছাড়াও তাদের মধ্যে এমন দু একটা বোঝাপড়ার মাঝামাঝি গড়ে উঠছিল একটু একটু করে। মিনির আকিকা করা হয়নি, সাথে জুবরানের আকিকাটাও সম্পূর্ণ হলো কয়েকদিনের মধ্যে। তাসনিয়ার বাবা এসেছিল আকিকায়। জুবরান নামটা সবার অনেক পছন্দ হয়েছে। তাসনিয়ার কোনো আপত্তি ছিল না, কারণ সে তসিবকে সবসময় খোকন বলে ডাকে। তসিব নামটা দিয়েছিল তার বাবা। এখন সে জুবরান সিদ্দিকী, সিদ্দিক পরিবারের একটা অংশ। মিনির সাথে মায়ের একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেলেও তার সাথে গুফরান সিদ্দিকীর সম্পর্কটার কোনো নাম নেই। মিনি আজকাল মাকে ছাড়া একটা মুহূর্তও চলতে পারে না। তাসনিয়া তাকে আদর করে, বকে, শাসন করে, কিন্তু অপরদিকে গুফরান সিদ্দিকীর পক্ষ থেকে সেসব কিছুই নেই। তিনি গম্ভীর হয়ে এক দৃষ্টি চেয়ে থাকেন। সামনাসামনি পড়ে গেলে চুলগুলো ঘেঁটে দেন। তার জন্য সদ্য কিনা সাইকেলটি দক্ষ হাতে চালিয়ে নিয়ে যেতে পারলে দূরে দাঁড়িয়ে হাততালি দেন। মর্নিং ওয়ার্কের সময় দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলে আগ বাড়িয়ে তুলতে আসেন না, বরং সে নিজে নিজে উঠে দাঁড়ালে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে থামস আপ দেন। সে ব্যথা পেলে হাঁটু ভেঙে তার সামনে বসে ধুলো ঝেড়ে দিয়ে বলেন, ছেলেদের কাঁদতে নেই ম্যান। সে তখন আর কাঁদে না। গুফরান সিদ্দিকীর কঠিন মুখটা কাছ থেকে মন ভরে দেখে নেয়। সিদ্দিক বাড়িতে প্রথম
পা দেওয়া তুষিব আর এখনকার জুবরানের এখন একটাই পার্থক্য। আগের তুষিবের কাছে গুফরান সিদ্দিকী একজন দূর হতে দেখা বন্ধুর কঠিন মানুষ হলেও এখনকার জুবরান সিদ্দিকীর কাছে গুফরান সিদ্দিকী একটা অশেষ মুগ্ধতার নাম। হয়তো এই মুগ্ধতা ছড়িয়ে পড়ে ভালোবাসায় রূপ নিয়েছে। তাসনিয়াও জানে তার প্রতি মিনির ভালোবাসাটা খুবই সহজাত। বাচ্চা মেয়েরা সবসময় যত্ন চায়। আদর ও শাসনের ফাঁকে ফাঁকে মেয়েদের চুলে বিনুনি করে দিলেও তাদের ভালোবাসা পাওয়া যায়। মুখে তুলে খাইয়ে দিলে, মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলে, সুন্দর করে সাজিয়ে কপালে ছোট্ট একটা টিপ পরিয়ে দিলে, হাত ভর্তি চুড়ি আর পায়ে একজোড়া নূপুর পরিয়ে দিলে, হাতে পায়ে আলতা মেহেন্দি পরিয়ে দিলে মা না হয়েও ধীরে ধীরে মা হওয়া যায়। কিন্তু পুরুষের দ্বারা তা কঠিন। গুফরান সিদ্দিকীর আবেগময় ভালোবাসা পেলেও তুষিবের তাকে বাবা বলে মেনে নিতে কষ্ট হতো। বাবারা খারাপ এই ধারণা থেকে তাকে বের করতে শুধু মিনির মতো আদর ভালোবাসা যথেষ্ট নয়। তাদের বোঝার ধরন আলাদা, অনুভব আর উপলব্ধির ধরন ভিন্ন। এখন সে গুফরান সিদ্দিকীর সাথে অনায়াসে তার জন্মদাতা বাবার পার্থক্য করতে পারে। আর রইল তাসনিয়া তানজিম আর গুফরান সিদ্দিকীর মধ্যকার সম্পর্কের কথা। হাজারো যুদ্ধ বিগ্রহের বেড়িবাঁধ ভেঙে বুদ্ধিদীপ্ত রণকৌশল দ্বারা যে নিত্য নতুন কাব্য রচনা করে, সে মিলিটারি কর্নেল শক্ত হাতের মুঠোয় আগলে রাখা রাইফেল, কামানের মতো বড় বড় অস্ত্রের মধ্য থেকে যখন আঙুলের ফাঁক দিয়ে হ্যান্ড গ্রেনেডের মতো তুচ্ছ বস্তু ছুটে গিয়ে অবলীলায় সব শেষ করে দেয়, ঠিক তেমনিভাবে যত্নে গড়ে তোলা সংসারটাও এমন একটা হ্যান্ড গ্রেনেডের মতো বস্তু, আচমকা ছুটে এসে সংসার, বিশ্বাস সব মন থেকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিয়েছিল। সেখানে সহজাত ঔদার্যবোধ, নমনীয়তা যার রক্তে মিশেছিল, বিনয়ী বাঙালি পরিবারের সেই ঘর ভাঙা মেয়েটির সাথে কিভাবে তার আবার নতুন কাব্য রচনা হতো। মানুষের জীবনে প্রথম বসন্ত যখন আসে তখন সব ভালো লাগে, যেমন হিমেল বাতাসের সাথে তাল মিলিয়ে উড়তে থাকা উড়োপাতার ঢেউ, কৃষ্ণচূড়া লাল কোকিলের গান। আর তারপর একসময় বসন্তের কোকিলকেও অসহ্য ঠেকে, তখন উড়োপাতার ঢেউ এসে মিশে যায় ধুলিমাখা ঝরা পাতাদের দলে। সেই ঝরা পাতায় আর অসহনীয় কোকিলের ডাকে ভালোবাসার রং গন্ধ খুঁজতে যায় কে? দুজন মানুষকে চেনা ভারী সহজ, আর জানা সে তো দরজা বন্ধ করে পাশাপাশি দুটো শরীরের মিলনেও সম্ভব হয় না। সেখানে ফের বিশ্বাসে আঘাত লাগবে, যেটুকু সম্মান শ্রদ্ধা বিদ্যমান তা নষ্ট হবে ভেবে দুজন দুজনের কাছ থেকে লুকিয়ে চুরিয়ে থাকলে, কানামাছি খেলতে গিয়ে চোখে বাঁধা পট্টির ফাঁকে তাকে দেখিও না দেখার ভান ধরে অন্ধ সেজে থাকলে ভালোবাসা ধরা দিবে কি রূপে? মাঝে মধ্যে দুজনেই হঠাৎ চমকে যায় নিজেদের ভেতর সেই ভালোবাসা নামক বিষ বৃক্ষটি টের পেয়ে। এটিকে বাড়তে দেওয়া চলবে না। তবু সেটি বেড়ে ওঠে, তবু শিকড় বহুদূর গাড়জর। রাঙামাটির সেনানিবাসে আসার পর পাহাড়ে একটা বাড়ির বারান্দায় মুখোমুখি বসে গরম পানি পুড়ে যাওয়া তাসনিয়ার হাতে দুটো পুরুষালী হাত যখন ধীরে ধীরে মলম মালিশ করে সংযম আর যত্নবান মানুষের পরিচয় দিচ্ছিল, ঠিক তখন অস্তিত্বটা দুজনেই নিজেদের ভিতর টের পেয়েছিল। অবশ্য লেফটেন্যান্ট কর্নেল গুফরান সিদ্দিকীর মতে ভালোবাসায় দোষ নেই, দোষ যত পাশাপাশিদের। সে আবারও দোষী হতে যাবে কোন দুঃখে?